বৈযোগচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প শান। রাত্রে অফিসে যাওয়ার জন্য তৈরি অনিমেষ। সবে অগ্রহায়ণের মাঝামাঝি, তবু এরই মধ্যে বেশ খানিকটা শীত পড়েছে। কিন্তু শীতবস্ত্র এখনো কিছু আসেনি। পাঞ্জাবির উপর শুধু একটা পুলোভার ভরসা। কিন্তু একটা কিছু গায়ে না জড়াতে পারলে যেন কিছুতেই আজ আর শীত মানবে না। অনিমেষ ঘরের এদিক ওদিক তাকিয়ে হঠাৎ বিছানার ওপর থেকে রঙিন সুজনিটা তুলে নিল। বিথিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল স্বামীর কাণ্ড। বাধা দিয়ে বলল, ও কি হচ্ছে? অনিমেষ বলল, হবে আবার কি, আজকের রাত্রের মতো এই সুজনিটাই আমার অঙ্গাবরর। দেখো তো কিরকম মানিয়েছে। বিথিকা হেসে বলল, হ্যাঁ, একেবারে রাজবেশ। ছাড়ো, ওটা নিয়ে তোমাকে কিছুতেই আমি বেরুতে দেব না। মানুষের একটা কাণ্ডজ্ঞান আছে তো। এগিয়ে এসে সত্যিই সুজনিটা স্বামীর গা থেকে খুলে নিল বিথিকা। অনিমেষ বলল, বেশ, তাহলে ভান্ডার খোলো, হাতড়ে হাতড়ে দেখো কোনো কিছু মেলে নাকি। অন্তত একটা মাফলার টাফলার গলায় জড়িয়ে যেতে পারলেও হয়। বিথিকা অভিযোগের সুরে বলল, এত করে বলি, রাত্রে যখন প্রতি মাসেই একবার করে বেরুতে হয়, তোমার যা দরকার আগে করে নাও। অন্তত একটা সার্জের পাঞ্জাবি থাকলেও তো হয়। কিন্তু করবার সময় কিছু করবে না, আর বেরুবার সময় বিছানা, লেপ, বালিশ, তোশক যা পাও তাই নিয়ে টানাটানি করবে। স্ত্রীর গঞ্জনাটা বিনা প্রতিবাদে শুনতে লাগলো অনিমেষ। কথা বলল না যে করবার ইচ্ছা থাকলেই সব জিনিস করা যায় না। বাংলা দৈনিক কাগজের অফিসে চাকরি, মাইনে স্বল্প, তাও সুনমিত নয়। যা মেলে তাতে খোরাক আর পোশাক দুই একসঙ্গে সংগ্রহ করা হয়ে ওঠে না। তবু তো মাইনে পেয়ে এ মাসে একজোড়া শাড়ি আর বাবুলের জন্য গরম জামা মোজা কিনে আনতে হয়েছে। কিন্তু বিথিকার ভঙ্গিটুকু ভারী উপভোগ্য, যেন গাফিলতি করেই জিনিসপত্র কিছু করে না অনিমেষ। কেবল স্বামীর কাছে নয়, প্রতিবেশীদের কাছেও এই ভাবটাই বিথিকা বজায় রাখতে চায়। ঘরের দরকারি জিনিসপত্রের অপ্রতুলতার কারণ অর্থাভাব নয়, অনিমেষের অমনোযোগ আর ঔদাসীন্য। অনিমেষ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু বিথিকা ফের বাধা দিল, দাঁড়াও, দেখি কিছু আছে নাকি। খালি গায়ে বেরিয়ে বেরিয়ে তুমি একটা শক্ত রকমের কিছু অসুখ বিসুখ না ঘটিয়ে তো আর ছাড়বে না। এত করে বললাম, আমার শাড়ির সামনের মাসে হবে, তুমি একটা র্যাপার ট্যাপার কিনে নাও আগে। বাবুলেরও পুরনো যা ছিল এ মাস তাতেই চলতো, ওর তো আর তোমার মতো নাইট ডিউটি নেই। 2 বছরের ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে অনিমেষ একটু হাসল। তারপর স্ত্রীকে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, রাজভাণ্ডার একবার উপুর করবে তো করো, আর না হলে চলি। ছোট ছোট গোটা 2 সুটকেস আর বিথিকার বাপের বাড়ি থেকে পাওয়া বড় একটা ট্রাঙ্কের স্থান রয়েছে তক্তপোষের তলায়। নিচু হয়ে একটু হামাগুড়ি দিয়ে সেই ট্রাঙ্কটা বিথিকা টেনে বার করল। তারপর স্বামীকে বলল, তাকের ওপর বার্লির খালি কৌটোটার মধ্যে চাবির রিং রেখেছি, দাও দেখি। তাকে বার্লির কৌটো একবার নয়, একটার মুখ খুলতে দেখা গেল তার মধ্যে চিনি আর একটার মধ্যে মশলা। তৃতীয় কৌটোটায় হাত দিতে যাচ্ছিল অনিমেষ। বিথিকা এগিয়ে এসে তার পাশের কৌটোর মুটকি খুলে চাবির রিংটা বের করে নিতে বলল, কোনো কাজ যদি হয় তোমাকে দিয়ে। অনিমেষ বলল, বারে, তুমি কোথায় কোন জিনিস লুকিয়ে রাখো আমি পাবো কি করে? ট্রাঙ্কের ভেতর থেকে নানা জিনিস বেরোতে লাগলো। পুরনো ছেঁড়া ধুতি পাঞ্জাবি, বিথিকার খান 2 পোশাকি শাড়ি, বাবুলের খেলনা, একখণ্ড গীতবিতান, কিন্তু শীতবস্ত্রের সাক্ষাৎ নেই। অনিমেষ সরে এসে বলল, থাক থাক, হয়েছে। কিন্তু বিথিকা বলল, না, পেয়েছি, আমার প্রাণটা আটকে উঠেছিল। গেল কোথায় জিনিসটা? এই নাও। অনিমেষ বিস্মিত হয়ে দেখল বিথিকার হাতে একখানা কাশ্মীরি শাল। পুরনো কিন্তু দামি শৌখিন জিনিস। একটু চুপ করে থেকে অনিমেষ বলল, এ জিনিস তুমি কোথায় পেলে? এটা কার? বিথিকা একটু কাল মাথা নিচু করে রইল। তারপর স্বামীর দিকে না তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, মার কাছে ছিল। বাবার একটা জরুরি দলিল খুঁজতে খুঁজতে আমাদের সেই বড় আলমারির দেরাজ থেকে বেরিয়েছে। মা বললেন, তোর জিনিস তুই নিয়ে যা। অনিমেষ বলল, তোর জিনিস মানে? ও বিজয়ের, বিজয়বাবুর শাল বুঝি? বিথিকা অস্ফুট স্বরে বলল,
হ্যাঁ। তারপর শালটা তক্তপোষের ওপর রেখে সমস্ত জিনিস ফের ট্রাঙ্কের ভেতর ভরতে লাগলো। অনিমেষ বলল, ওটাও তুলে রাখলে পারতে। বিথিকা এবার স্বামীর দিকে তাকালো। কেন? অনিমেষ একটু থতমত খেয়ে বলল, মানে দামি জিনিস তো, সাধারণ ব্যবহারের জিনিস তো আর নয়। ততক্ষণে বিথিকা ট্রাঙ্ক বন্ধ করে ফেলেছে। উঠে দাঁড়িয়ে শালখানার ভাঁজ ভেঙে স্বামীর কাঁধে রেখে দিয়ে বিথিকা একটু হেসে বলল, সাধে কি আর তোমাকে কৃপণ বলি? জিনিস দামি বলে তাকে চিরকাল লোকে বাক্সে তুলে রাখে, ব্যবহার করে না। নাও। কথা বলবার ভঙ্গিটুকু বেশ মিষ্টি বিথিকার, আর হাসলে ভারী সুন্দর দেখায় ওকে। অনিমেষ আর আপত্তি করতে পারল না। আচ্ছা চলি। তারপর চৌকাঠে পা দিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, বেশ চমৎকার জিনিস সত্যি। বিজয়বাবু বেশ শৌখিন পুরুষ ছিলেন, আমার মতো উজবুক ছিলেন না, কি বলো বিথি? একটু থেমে বলল, আচ্ছা বিজয়বাবু কত দিয়ে কিনেছিলেন শালটা, মনে আছে? বিথিকা বলল, তা জানি না, দামটা মামাকে বলতো না। বন্ধুদের সঙ্গে একবার এলাহাবাদে গিয়েছিল বেড়াতে, সেখান থেকে। অনিমেষ বলল, ও আচ্ছা চললুম, সাবধানে থেকো। বিথিকা মৃদু হাসল। অসাবধানের কি আছে? ভালো কথা, বাবুলকে বুঝি তুমি কমলালেবুর লোভ দেখিয়েছিলে? বিকাল থেকে লেবু লেবু করছিল। অনিমেষ বলল, আচ্ছা কাল নিয়ে আসবো। আর বাবুলের মার বুঝি কোনো কিছুতে লোভ নেই, একেবারে নিরাসক্ত যোগিনী? বিথিকা বলল, আহা, লোভ থাকলেই বাকি, লোভের বড় জিনিসটিকে ধরেই তো সুপ্রভাত অফিস টান দিয়েছে। অনিমেষ বলল, তা ঠিক, নাইট ডিউটির রাতগুলি শুভ রজনী নয়, কিন্তু কঘণ্টা বিচ্ছেদের পর ভোরগুলি তো সত্যিই সুপ্রভাত। হাতঘড়ির দিকে তাকিয়ে অনিমেষ আর দাঁড়ালো না, কিন্তু বাসে উঠে লক্ষ্য করল সহযাত্রীদের কেউ কেউ তার শালখানার দিকে একাধিকবার ফিরে ফিরে তাকাচ্ছে। অনিমেষ নিজেও আর একবার শালখানার দিকে চোখ ঘোরালো। সত্যি ভারী দামি আর চমৎকার জিনিস, কিন্তু এর প্রথম অধিকারী আজ আর নেই। বিথিকার সঙ্গে বিজয়ের শালও আজ তার উত্তরাধিকারীর হাতে পড়েছে। বিজয়ের সম্বন্ধে আরও দুটুকরো তথ্য আজ জানল অনিমেষ। বন্ধুদের সঙ্গে এলাহাবাদে বেড়াতে গিয়ে শাল কিনেছিল, আর জিনিসপত্র কিনে স্ত্রীকে তার দাম বলবার মতো অভ্যাস ছিল না বিজয়ের। বিজয়ের সম্বন্ধে সত্যি বড় বেশি চুপচাপ বিথিকা। মাঝে মাঝে দু একদিন কৌতূহলী হয়ে এক একটা কথা জিজ্ঞেস করতে গেছে অনিমেষ। বিথিকার কাছ থেকে তেমন উৎসাহ পায়নি। পরমুহূর্তে নিজেই লজ্জিত হয়েছে। ছি, কি দরকার এসব কথা পেরে? স্ত্রীর বিগত স্বামী কেমন ছিল তা জানতে যাওয়া অভদ্রতা ছাড়া আর কি। এ যেন বিবাহিতায় স্ত্রীর কুমারী জীবন সম্বন্ধে স্বামীর অশোভন অনুসন্ধিৎসা। না, তার চেয়েও নিষ্ঠুর কাজ। অবশ্য যতদূর জানা যায়, বিজয়ের সঙ্গে মোটেই হৃদ্য সম্পর্ক ছিল না বিথিকার, বনিবনাও ছিল না স্বামী স্ত্রীর। বিথিকা যে কুমারী নয়, অধ্যাপক শ্রীবিলাস বাবুর বাড়িতে প্রথম আলাপে অনিমেষ তা মোটেই বুঝতে পারেনি। কি করে বুঝবে? সাধারণ হিন্দুর ঘরে বেশে চালে চেহারায় বিধবার যে লক্ষণ সুনির্দিষ্ট তা বিথিকার মোটেই ছিল না। তখন থেকেই বিজয়ের স্মৃতিকে নতুন কৌমার্যে একেবারে যেন মুছে ফেলেছিল বিথিকা। পরনে ছিল অনতি প্রশস্ত কালো পেরে শাড়ি, হাতে একগাছা করে চুড়ি, গলায় সরু হার। বিথিকাকে কুমারী বলেই বহুদিন মনে ভ্রম ছিল অনিমেষের। খুব তাড়াতাড়ি সে ভুল ভাঙবার কেউ তখন করেননি, না বিথিকার বাবা শ্রীবিলাসবাবু, না তার মা মনোরমা। বিথিকাও অনিমেষের সঙ্গে আলাপ করেছে, গল্প করেছে, চায়ের আসরে সাহিত্য রাজনীতির তর্ক তুলেছে, কিন্তু কোনোদিন বিজয়ের প্রসঙ্গ তোলেনি। তোলবার কোনো অবকাশ ছিল না, আর সে অবকাশ যে হয়নি তার জন্যে মনে মনে অনিমেষ কৃতজ্ঞ সকলের কাছে। রঙিন শাড়ি কেন বিথিকা পরে না, এই প্রশ্ন অনিমেষের মনে একবারও ওঠেনি, কারণ শাড়ির রঙের অভাব মনে রঙে ভরে গিয়েছিল। আভরণের অপ্রাচুর্যকে মনে হয়েছিল রুচির স্বকীয়তা বলে। তারপর আরও খানিকটা অগ্রসর হয়ে অনিমেষ অবশ্য সবই জানল। যখন জানল তখন আর পেছনো যায় না, পিছুবার কথা ভাবতে গেলেও কষ্ট হয়। তাছাড়া পিছিয়ে আসবার প্রয়োজনই বাকি। বিজয় মুখুজ্জে নামে আরেকটি ছেলের সঙ্গে বিথিকার বিয়ে হয়েছিল। বিয়ের পরে বছর তিনেক ছিল বেঁচে, তারপর কুচবিহার না কোথায় গিয়ে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় বেচারা মারা গেছে। স্বামীর সঙ্গে বিথিকার মনের মিল ছিল না। বিধবা হওয়ার পর শ্বশুরবাড়ির সঙ্গেও তার বনেনি। ফিরে এসেছে অধ্যাপক বাপের কাছে।
যে ছাত্রী জীবনে ছেদ পড়েছিল ফের সংযোগ হয়েছে তার সঙ্গে। বিথিকার জীবনের এই ছোট অধ্যায়টুকু নগণ্য কটি তথ্য ছাড়া আর কি? তাই এসব জেনেও একদিন মেঘলা বিকালে তেতলার ছাদের নিরালা চিলেকোঠায় অনিমেষ বিথিকার হাতখানা নিজের মুঠির ভেতরে অসংকোচে তুলে নিতে পেরেছিল। আমি আর জবাব চাই বিথিকা। বিথিকা হাত ছাড়িয়ে নেয়নি, জবাবের বদলে মুখ নিচু করে আরেকটি ছোট প্রশ্ন করেছিল। তুমি তো সবই শুনেছ, আমি কি তোমাকে সুখী করতে পারবো? এ প্রশ্নের যথার্থ জবাব অনিমেষ বিয়ের পর দিয়েছে। নিজেদের দাম্পত্য জীবনে এর যোগ্য জবাব। অবশ্য গোড়ায় ছোটখাটো দু একটি বাধা যে আসেনি তা নয়। বাবা মা নেই, দুঃসম্পর্কের কাকার সমর্থন প্রারম্ভে পায়নি অনিমেষ। পরে তিনি একদিন এসে বউ দেখে গেছেন, অন্ন গ্রহণ করেননি। আর বিথিকার যে শ্বশুর বিধবা পুত্রবধূর গায়ের গয়নাশুদ্ধ সমস্ত অস্থাবর সম্পত্তি অধিকার করে তার সঙ্গে সম্বন্ধ তুলে দিয়েছিলেন, বিয়ের সংবাদে তিনি আবার ছুটে এসেছিলেন উন্মত্তের মতো। অনিমেষকে শাসিয়েছিলেন মামলা করবেন বলে। শেষে বোধহয় উকিলের পরামর্শে বিরত হয়েছেন। কিন্তু বাইরের ঝড়ঝাপটায় দুজনের নীড়ের কোনো ক্ষতি হয়নি। বিথিকার মতো মেয়ে হয় না। তার বাবা আর পূর্বতন স্বামীর তুলনায় আর্থিক দিক থেকে অনিমেষ যে অসচ্ছল তা সে জানে। কিন্তু তার জন্য বিথিকার মুখ কোনোদিন ম্লান দেখা যায়নি, কোনোদিন নিরুদ্যম হয়নি বিথিকা। অনিমেষের আর্থিক স্বাচ্ছন্দ্যের অভাবকে নিপুণ মিতব্যয়িতে আর বিথিকা আড়াল করে রেখেছে। বন্ধুরা যে আসে সেই সুখ্যাতি করে। অনিমেষ শুধু সুন্দরী ভার্যা নয়, সুগৃহিণীর স্বামী। অফিসে পৌঁছে অনিমেষ শিফট ইনচার্জের চেয়ারে বসতে না বসতেই উল্টো দিকে চেয়ারে কান্তিময় একেবারে উল্লসিত হয়ে ওঠে। আরে ব্যাপার কি অনিমেষ দা, করেছেন কি? অনিমেষ ব্যাপারটা টের পেয়েছে, কিন্তু বিস্ময়ের ভান করে বলল, করব আবার কি? কান্তিময় বলল, করবেন আবার কি মানে? এই শীতের রাতে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কে করতে পেরেছে? রাতারাতি এমন সলভেন্ট হলেন কি করে? এ তো দাদা সাদা বাজারের বোধ সাধ্য নয়, একেবারে কুচকুচে কালো বাজার। কান্তিময় অনিমেষের কাঁধ থেকে শালখানা নিজের হাতে তুলে নিল, তারপর বলল, বাহ, চমৎকার জিনিস। সংবাদ অনুবাদ ফেলে রেখে অন্যান্য সহকর্মীরা ততক্ষণে ঘিরে ধরেছে। কার্তিক, গৌতম, সুধীন, প্রফুল্ল প্রত্যেকের হাত থেকে হাতে ফিরেছে শাল। কত দিয়ে কিনলেন অনিমেষ বাবু? অনিমেষ পরিবেশনযোগ্য সংবাদ বাছাইয়ের কাজে মন দিতে দিতে বলল, কেনা নয়, পুরনো জিনিস, দেখতেই তো পাচ্ছেন। কান্তিময় একটু সুর সংযোগে বলল, কে বলে পুরনো হাতে নতুন উত্তম? নতুন জ্বরে মাথা ধরে, বিশ্বাস নেই নতুন চাকরে? সংসারে চিরকাল অ্যাপ্রেন্টিসের চাইতে এক্সপেরিয়েন্সড হ্যান্ডের দাম বেশি। অনিমেষ ধমকের ভঙ্গিতে বলল, হয়েছে, এবার কপি ছাড়তে শুরু করো তো, প্রেসের লোক এসে এক্ষুনি তাড়া লাগাবে। সুধীন শালখানা ফিরিয়ে দিতে দিতে বলল, ও তাই বলুন অনিমেষ বাবু, সোপার্জন নয়, উত্তরাধিকার। গৌতম হেসে বলল, আরে ভাই, সেও তো অর্জন। এমন উত্তরাধিকারের ভাগ্যই বা অনিমেষের মতো কজনের হয়? অনিমেষ ওদের দিকে না তাকিয়েও বুঝতে পারল, সহকর্মীদের মধ্যে যারা ব্যাপারটা জানে তাদের সবাই মুখ টিপে হাসছে। শালখানা যে বিজয়ের তা অবশ্য অনিমেষ কাউকে বলেনি, কিন্তু তার কেমন যেন মনে হতে লাগলো ওরা সবাই টের পেয়েছে। টের পেলেই বা কি, একজনের জিনিস কি আর একজনে ব্যবহার করে না? মৃত আত্মীয় স্বজনের ব্যবহৃত জিনিস যদি ভোগ করা চলে, স্ত্রীর বিগত মৃত স্বামীর একখানা শাল গায়ে দিতেই বা লজ্জা কিসের? তবু অযৌক্তিক কুণ্ঠাটা যেতে চায় না। কোথায় যেন একটু হীনতা আছে এর মধ্যে, আছে নিজের দারিদ্র্যের অগৌরব। কিন্তু রাত বাড়বার সঙ্গে সঙ্গে শীতও বেশ জোর পড়ল। সমস্ত সংকট ঝেড়ে ফেলে শালটা ভালো করে গায়ে জড়িয়ে বসে দ্রুত কলম চালাতে লাগলো অনিমেষ। প্রেসের নাইট ইনচার্জকে যথারীতি উপদেশ দিয়ে শুতে শুতে রাত প্রায় ৩টা বাজল অনিমেষের। অন্যান্য সহকর্মীরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। দুখানা টেবিল জোড়া দিয়ে তার ওপর কম্বল বিছিয়ে অনিমেষের জন্য শয্যা রচনা করে রেখেছে বেয়ারা বৈকুণ্ঠ। মোটা মোটা ৩ খণ্ড ডিকশনারিকে উপাদান করে শালটাকে রাগের মতো ব্যবহার করল অনিমেষ। পায়ের নখ থেকে চিবুক পর্যন্ত ঢাকল, ঠোঁট দুটি অনাবৃত রাখল সিগারেটের জন্য। ঘুমোবার আগে আর একবার মনে পড়ল বিথিকার মুখ, কিন্তু জেগে থেকে ওর ঘুমন্ত মুখ দেখতে আরও সুন্দর। পরদিন ভোরে বেশ একটু বেলা করেই ঘুম ভাঙল অনিমেষের। অনেক রোদ উঠে গেছে, বেলা 7টা। অন্যান্য দিন আরও সকালে ওঠে। অনিমেষ বাসায় না পৌঁছানো পর্যন্ত কিছুতেই চা খায় না বিথিকা। এত করে বলেছে অনিমেষ,
তবুও না, ওরই এক দোষ। বলে, একা একা চা খেতে ভালো লাগে না। অনিমেষ জবাব দেয়, প্রথম কাপ না হয় একাই খেলে, দ্বিতীয় কাপ দুজনে খাওয়া যাবে। কিন্তু সকালে প্রথম কাপই শেষ কাপ বিথিকার, দ্বিতীয় কাপ ওর সন্ধ্যার জন্য তোলা থাকে। বাসস্ট্যান্ডের সামনেই ফল আর রুটির দোকান। বাবুলের কমলা লেবুর আবদারের কথা অনিমেষের মনে পড়ল। একটু দরদাম করে লেবু কিনল দুটো। আর একজনের আরও একটু আবদার আছে, কিন্তু তা একেবারে অপ্রকাশিত। চায়ের সঙ্গে আটার রুটির চাইতে পাউরুটি খেতে ভালোবাসে বিথিকা, কিন্তু তা তো কোনোদিন মুখ ফুটে বলবে না। এসব ব্যাপারে চিরকালই ভারী লাজুক। কৃপণ সঙ্গে নেই। 2-4 পয়সা বেশি দিয়েই ফিরপোর কোয়ার্টার পাউন্ড নিল অনিমেষ। পকেটে হাত দিয়ে দেখল বাস ভাড়ার আনিটা ঠিকই আছে। বাসায় এসে অনিমেষ দেখল স্নান সেরে চায়ের সরঞ্জাম নিয়ে বিথিকা তার জন্য অপেক্ষা করছে। ভিজে চুল, পিঠে ঢাকা, সিঁথি আর কপালে সিঁদুরের সুন্দর প্রসাধন। এই সিঁদুর কবছর আগে আরেকজনের জন্য পরত বিথিকা। সে মুছেও দিয়ে গিয়েছিল। তা কি এখনো ওর মনে আছে? মনে পড়ে সিঁদুর পরবার সময়? নিশ্চয়ই না। কিন্তু ছি, এসব কি ভাবছে অনিমেষ? এসব শুধু অভদ্রতা নয়, নিষ্ঠুরতা। নিজের ওপরই অনিমেষ যেন একটু রুষ্ট হয়ে উঠল। ততক্ষণে স্বামীকে দেখে মাথায় অল্প একটু আঁচল তুলে দিয়েছে বিথিকা। ফিকে হলদে রঙের আঁচল, খুব ফর্সা রং বিথিকার, ফলে যে কোনো রঙের শাড়ি ওকে মানায়। তবু শাড়ি কিনতে গিয়ে রং বাছাই করতে অনেক সময় নেয় অনিমেষ। এক রঙের পর আরেক রং। কোনোদিন ভুলেও আনে না কালো পার্কি সাদা খোলের শাড়ি। অনিমেষ স্মিত মুখে হাতের কাগজখানা বাড়িয়ে দিতে দিতে বলল, সুপ্রভাত। বিথিকা ছদ্ম অভিমানের ভঙ্গিতে বলল, সুপ্রভাত নয়, বিলম্বিত প্রভাত বলো। আজ এত দেরি যে? অনিমেষ বলল, তোমার শালের দোষ। কাল রাতে বেশ চমৎকার ঘুম হয়েছে, এমন কোনোদিন হয় না। একেবারে অতুলনীয় শীতবস্ত্র, সব কাজে লাগে। শীতের পোশাকে ছোট্ট সাহেব বাবুল এসে কোল ঘেঁষে দাঁড়ালো। বাবুল, কমলা। পকেট থেকে কমলা বের করে ছেলের দুহাতে তুলে দিল অনিমেষ। তারপর অয়েল পেপারে মোড়া রুটিটা এগিয়ে দিল স্ত্রীর দিকে। বিথিকা আরক্ত হয়ে বলল, ফের রুটি? তুমি বড় অপব্যয়ী হয়েছ আজকাল। অনিমেষ মৃদু হাসল। এ কথার কোনো জবাব না দিয়ে বলল, নাও, রাখো এবার তোমার শাল। সবাই বলছিল আমাকে নাকি বেশ মানিয়েছে। সত্যি? বিথিকায় স্মিত মুখে বলল, তোমাকে কি না মানায়? তারপর স্বামীর কাঁধ থেকে শালটা নামাতে নামাতে হঠাৎ মৃদু কিন্তু তীক্ষ্ণ আর্তনাদের সুরে বিথিকা বলে উঠল, এ কি? অনিমেষ বিস্মিত হয়ে বলল, কি হলো? শালের একটা কোণা অনিমেষের সামনে মেলে ধরে বিথিকার তীব্র অভিযোগের স্বরে বলল, এ দশা হলো কি করে? এতক্ষণে বুঝতে পারল অনিমেষ। একটু চুপ করে থেকে অপ্রতিভ ভঙ্গিতে বলল, ও, কিন্তু ফুটুটা বোধহয় আগেই ছিল। বিথিকা বলল, মিথ্যে কথা, সে কখনো সিগারেট খেত না। বিজয়ের সম্বন্ধে আরেকটি তথ্য, সে সিগারেট খেয়ে কোনোদিন গায়ে শাল পোড়ায়নি। কিন্তু এ কি কেবল তথ্যই? বিথিকার আর্তস্বর, তার অভিযোগের তীব্রতা শুধু কি এক টুকরো তথ্যকেই প্রকাশ করেছে? সিগারেটের আগুনে পোড়া শালের ছোট একটা ছিদ্র, কিন্তু তার ভেতর দিয়ে দুজনের কাছে কি দুটি অদৃষ্টপূর্ব জগতই না উদ্ভাসিত হয়ে উঠেছে। মাত্র একবার, এক পলকের জন্য দুজনে পরস্পরের দিকে তাকিয়ে রইল। কিন্তু একটি পলে যেন একটা যুগের ব্যাপ্তি, যুগান্তরের ঝড়। পরক্ষণেই চোখ ফিরিয়ে নিয়ে শালটা তক্তপোষের উপর ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল বিথিকা। আর নিঃশব্দে জামা কাপড় খুলে অনিমেষ ঢুকল বাথরুমে। মিনিট 15-20 বাদেই অবশ্য চায়ের কাপ আর প্লেট ভরা টোস্ট নিয়ে অন্যান্য দিনের মতোই ফের দুজনে বসল মুখোমুখি। লোভী বাবুল কমলা রেখে টোস্টের জন্যে হাত বাড়ালো। একখানা দিলে চলবে না? বাবাও দেবে, মাও দেবে। বিথিকা হেসে ফেলল। অনিমেষ হাসল, ঘটোৎকচ। তবু দিনটা ঠিক অন্যান্য দিনের মতো লাগলো না। মুখ নিচু করে চায়ের কাপে চামচ নাড়াতে নাড়তে বিথিকা একসময় অস্ফুট কণ্ঠে বলল, মাফ করো। অনিমেষ চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে স্নিগ্ধ একটু হাসল। পাগল। বিথিকার আনত মুখ লজ্জায় আভায় আরক্ত। আজলা ভরে ঠান্ডা জল ছিটাবার পর অনিমেষের দুচোখে সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গ এখন আর নেই। তার বদলে শুধু অনুকম্পা, নিজের জন্য খানিকটা লজ্জাও। তুচ্ছ কারণে হৃদয়ের ক্ষুদ্রতা প্রকাশ হয়ে গেছে। নিজের আচরণে বিস্মিত হয়েছে অনিমেষ, কিন্তু তার চেয়েও বড় বিস্ময় বিথিকা। সব ভুলে, সব বিলিয়ে দিয়েও একখানা শাল সে আজ অক্ষত নিশ্ছিদ্র রাখতে চায়।
মনে রাখতে চাই কে একজন সিগারেট খেত না, শতছিদ্র স্মৃতির ভাণ্ডারে তার এখনো একই স্বর্ণরেণু পঞ্চয়ের স্বাদ।